বাদশাহ হারুন আর রশিদের মৃত্যুর পরে যখন তার সন্তান মামুন ক্ষমতায় আসেন, তখন উনি নিয়ম জারি করেন যে একজন ব্যক্তি যে গবেষণাপত্র লিখবে, ওই গবেষণাপত্রের যা ওজন হবে সেই ওজনের সমপরিমাণ তাকে স্বর্ণমুদ্রা দেওয়া হবে। চিন্তা করা যেতে পারে, মানে আমি আজ থেকে 1000 বছর আগেকার কথা বলছি। আজ থেকে 1000 বছর আগে আব্বাসীয় খেলাফতের জ্ঞান চর্চার ইতিহাসের কথা বলছি। খলিফা মামুনুর রশিদ, হারুন আর রশিদের সন্তান মামুন যখন ক্ষমতায় বসে, তখন উনি ঘোষণা দেন এবং পৃথিবীর প্রতিটা প্রান্তর থেকে উনি বিজ্ঞান, ইতিহাস, চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা সহ আরও যত শাস্ত্র আছে সকল শাস্ত্রের গবেষকদের নিয়ে আসা শুরু করেন বাইতুল হিকমায়, এবং তাদেরকে এই আদেশ দেন যে আপনারা যে গবেষণাপত্র লিখবেন সেই গবেষণাপত্রের যা ওজন হবে আমি তার সমপরিমাণ স্বর্ণমুদ্রা আপনাকে দিব। এবং এই গবেষণাগারেরই বিখ্যাত একটি গবেষক পরিবার হচ্ছেন বানু মুসা পরিবার। এখনও যদি আমরা তাদের ইতিহাস খুঁজতে যাই তাহলে দেখব পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যারা রোবোটিক্স এর ধারণা দিয়েছিলেন তারা হচ্ছেন এই বানু মুসা পরিবার। বাপ সন্তান সবাই বানু মুসা পরিবারের বাইতুল হিকমার গবেষক ছিলেন। মোহাম্মদ বিন মুসা, আহমদ বিন মোহাম্মদ বিন মুসা, হাসান বিন মোহাম্মদ বিন মুসা বিন শাকির, একই পরিবারের 3 ভাই, বাপ এবং 3 ভাই সহ সবাই হচ্ছেন বাইতুল হিকমার গবেষক। এবং তারা শুধু নিজে গবেষণা করতেন তা নয়, এই গবেষণাগারের পিছনে তারা নিজেরা যা ইনকাম করতেন সেটাও তারা খরচ করতেন। তাদের আন্ডারেও কিছু গবেষক ছিল যাদেরকে প্রতি মাসে তারা 500 দিনার করে স্বর্ণমুদ্রা বেতন হিসেবে দিতেন। এবং এই খলিফা মামুনুর রশিদ যখন এই গবেষণাগারে আসেন তখন উনি বিখ্যাত একজন নাহবি ফাররা, তোমরা অনেকেই তার নাম শুনেছ, বিশেষ করে যারা শারিফ নাকিল পড়েছ। ফাররা উনি হচ্ছেন কুফি নাহবি। উনি ফাররা রাহিমাহুল্লাহকে ডেকে পাঠালেন যে আপনি আসেন আমাদের বাইতুল হিকমায় গবেষণা করবেন। তখন ফাররা বললেন যে আমি মাযুর হয়ে গেছি, মানে আমি অসুস্থ হয়ে গেছি, আমার পক্ষে কুফা থেকে আপনার বাগদাদে বাইতুল হিকমায় গিয়ে গবেষণা করা সম্ভব নয়। তখন উনি বললেন ঠিক আছে, আপনি আপনার বাসায় থাকেন, আমি খাদেম পাঠিয়ে দিচ্ছি, আমি আপনার কাছে প্রতি মাসের বেতন পাঠিয়ে দিচ্ছি। ওখান থেকে বাগদাদে বসে থেকে খলিফা মামুন বেতন এবং দাস দাসী পাঠিয়ে দিলেন খেদমতের জন্য। কার খেদমতের জন্য? একজন নাহবির খেদমতের জন্য। ওই খেদমতের সুযোগ পাওয়ার মাত্র 2 বছরের মাথায় ফাররা রাহিমাহুল্লাহ নাহুর বিখ্যাত বই এবং জগবিখ্যাত বই আরবি গ্রামারের আল হুদুদ, কিতাবুল হুদুদ উনি লিখে ফেলেন মাত্র 2 বছরের মাথায়। এখান থেকে বোঝা যায় যে তৎকালীন খলিফাদের একটা মূল খরচের একটা মূল জায়গা ছিল জ্ঞান চর্চার ক্ষেত্রে। এবং যদি আমি বলি যে পৃথিবীর ইতিহাসের প্রথম মানচিত্র এই বাইতুল হিকমা গবেষণাগার থেকেই বের হয়ে আসে। পৃথিবীর ইতিহাসের প্রথম পৃথিবীর মানচিত্র এই বাইতুল হিকমা গবেষণাগার থেকেই প্রতিষ্ঠা হয়। এবং পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মহাকাশ গবেষণা সংস্থা মুমতাহানা নামে বা মিরসাদ নামে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম গবেষণা সংস্থা এই বাইতুল হিকমার আন্ডারে প্রতিষ্ঠিত হয়। এবং বিখ্যাত ঐতিহাসিক মোহাম্মদ আতাউল্লাহ উনি বাইতুল হিকমার যে শিক্ষা বিন্যাস, মানে ওই যুগের শিক্ষা সিলেবাসটা কী ছিল, উনি ওইটাকে 2 ভাগ করেছেন। যে বাইতুল হিকমার শিক্ষার স্তরটা 2 রকম ছিল। প্রথম স্তরে ছোট ছোট বাচ্চারা বাইতুল হিকমার নির্দিষ্ট মসজিদে গিয়ে কোরআন মুখস্থ করত। কোরআন মুখস্থ করার পরে তার চেয়ে আরেকটু কেন্দ্রীয় মসজিদে এসে ফিকহ, উসুলে ফিকহ, শরিয়া, হাদিস, উসুলে হাদিস, তাফসিরের জ্ঞান অর্জন করত। তাফসির, উসুলে হাদিস এবং ফিকহের জ্ঞান অর্জন করার পরে তারা সরাসরি বাইতুল হিকমার মাঝে গবেষণা করার সুযোগ পেত। বাইতুল হিকমার নিজস্ব গবেষণার ধরন 2 রকম ছিল, বা তাদরিসের ধরন 2 রকম ছিল। এক, এখানে নির্দিষ্ট শিক্ষক ছাত্রদের সামনে দার্স দিতেন, ছাত্ররা সেটা শুনত। আর একটা হচ্ছে কোনো বিষয়ে কোনো ছাত্রদেরকে নির্দিষ্ট করে দেওয়া হতো যে তুমি অমুক বিষয়ে গবেষণা করো অমুক শিক্ষকের আন্ডারে। তখন ওই ছাত্র ওই শিক্ষকের সান্নিধ্যে থেকে তার সাথে ইলমি মোনাকাশা করে গবেষণাপত্র প্রকাশ করত। এরা ছিল বাইতুল হিকমার ইতিহাস। বাইতুল হিকমা শুধু একটা গবেষণাগার ছিল না, বাইতুল হিকমা একটা বিশ্ববিদ্যালয়। বাইতুল হিকমা পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। বাইতুল হিকমা তৎকালীন যুগের অক্সফোর্ড ইউনিভার্সিটি, বাইতুল হিকমা তৎকালীন যুগের ক্যামব্রিজ ইউনিভার্সিটি, বাইতুল হিকমা তৎকালীন যুগের আমি যদি বলি তো হার্ভার্ড ইউনিভার্সিটি। মানে জ্ঞান এবং বিজ্ঞানের, শুধু দিনই জ্ঞান নয়, চিকিৎসা বিজ্ঞান থেকে নিয়ে শুরু করে যত ধরনের বৈজ্ঞানিক গবেষণা হতে পারে সব গবেষণার কেন্দ্রবিন্দু ছিল বাইতুল হিকমা। কিন্তু আমাদের শাসকদের পদস্খলনের কারণে,
আমাদের শাসকদের অবহেলার কারণে যখন আব্বাসীয় খেলাফতের পতন ঘটে তাতারিদের হাতে, মানে যারা মঙ্গল থেকে এসেছিল হালাকু খান এবং চিঙ্গিস খানের হাতে যখন আমাদের বাগদাদের ইসলামী খেলাফতের পতন ঘটে, তখন বাইতুল হিকমার এই গবেষণাগারেরও পতন ঘটে। কিন্তু বাইতুল হিকমা এই গবেষণাগারের পতন ঘটার পরে অঞ্চলভিত্তিক যে শাসন ক্ষমতা শুরু হয়, তৎকালীন শাসকেরা তখন নিজেদের আন্ডারে গবেষণাগার প্রতিষ্ঠা করতে শুরু করে। এরই সুবাদে মিশরে মাকতাবাতুল আজিজ প্রতিষ্ঠিত হয়, হালাবে সাইফুদ্দৌলার মাকতাবা প্রতিষ্ঠিত হয়, দেমাস্ক মানে বর্তমান সিরিয়ার দেমাস্কে নুরুদ্দিন জিঙ্কি মানে সালাউদ্দিন আইয়ুবির যদি আমরা গুরু বলি, তাহলে সালাউদ্দিন আইয়ুবির যিনি গুরু ছিলেন নুরুদ্দিন জিঙ্কি মাদ্রাসা নুরিয়া প্রতিষ্ঠিত করেন। ওই দেমাস্কেরই আশেপাশের অঞ্চল হুমাদ শহরে মাকতাবাতু আবিল ফিদা প্রতিষ্ঠিত হয়। এছাড়াও দিমাশকে মাকতাবা জাহিরিয়া প্রতিষ্ঠিত হয়, তারাবলুসে মাকতাবা বানি আম্মার প্রতিষ্ঠিত হয় এবং কায়রাওয়ানে, যেটা এখন বর্তমানে তিউনিসিয়ার মধ্যে পড়ছে, কায়রাওয়ানে জামিয়া আল আদম প্রতিষ্ঠিত হয় এবং তিউনুসে জামিয়া জৈতুনা, পৃথিবীর ইতিহাসের জামিয়া আজ-জৈতুনা, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যেখান থেকে ইবনে খালদুন এর মতো বিখ্যাত ঐতিহাসিক এবং বিখ্যাত সমাজবিজ্ঞানী বের হয়ে আসেন। এরপর মিকনাসে জামিয়া আল আদম প্রতিষ্ঠিত হয়, মারাকেশে আল হিকমা সহ আরও বিভিন্ন অঞ্চলে গবেষণাগার প্রতিষ্ঠিত হয়। এগুলো সকল মাকতাবা এবং সকল গবেষণাগার, এগুলো মাকতাবা মানে এগুলো গবেষণাগার, উন্মুক্ত লাইব্রেরি, এগুলোতে গবেষক থাকতো যাদের পেছনে সরকার তৎকালীন যুগের মুসলিম শাসকেরা টাকা পয়সা ব্যয় করত। এবং এইগুলোতে শুধু কোরআন হাদিসের গবেষণা হতো না, সায়েন্স এবং বিজ্ঞানেরও গবেষণা হতো। এবং শুধু যদি আমরা খোরাসান আল কুবরা, মানে এখন যেটা খোরাসান বোঝায় সেটা হচ্ছে আফগানিস্তান, আমরা যদি খোরাসান আল কুবরার কথা বলি মানে মহা খোরাসান, যেমন আমরা আগে বলতাম গ্রেট ব্রিটেন বা সোভিয়েত ইউনিয়ন, সেরকম মুসলমানদের আগে ছিল খোরাসান আল কুবরা মানে মহাত খোরাসান। এই খোরাসানটা হচ্ছে আফগানিস্তান, ইরান সব কিছু নিয়েছিল। আমরা যদি শুধু খোরাসান অঞ্চলের বিজ্ঞানী এবং জ্ঞানী ব্যক্তিদের নামের লিস্ট এবং তাদের জীবন ইতিহাস আলোচনা করতে চাই, তাহলে কয়েক ঘন্টার কয়েকটা সেশন হবে, কয়েক মাস ব্যাপী, শুধু যদি খোরাসানের আলেম ওলামা এবং বিজ্ঞানীদের ইতিহাস আলোচনা করা হয়। শুধু এই খোরাসানেই যারা জন্মগ্রহণ করেছিলেন, সারখাসি, খাওয়ারজিমি, বীজগণিত, তোমরা যারা 7, 8, 9-এ পড়ো তারা সবাই বীজগণিত পড়ো। বীজগণিত তোমাদের কাছে অনেক কঠিন মনে হয়। এই বীজগণিতের যিনি মহাকর্ণধার তিনি হচ্ছেন খাওয়ারজিমি রাহিমাহুল্লাহ। ওনার বই জিবর ওয়াল মুকাবেলা, এলজেব্রার আমরা বাংলা নাম বলি বীজগণিত। এই এলজেব্রা শব্দটা এসেছে খাওয়ারজিমি রাহিমাহুল্লাহর বই জিবর ওয়াল মুকাবেলা এই বই থেকে। এই খোরাসান নগরীর আরও বড় বড় আলিম ছিলেন সামারকান্দি, ফারাবি, বুখারি মানে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ, তিরমিজি, সাগানি, কাশানি, শাসি, নিসাবুরি, মারজাবি, হারাবি, ফারগানি, জামাকশারি, বাইহাকি, বুস্তি সহ অসংখ্য এই ধরনের লকবধারী অসংখ্য আলেম ওলামা এবং বিজ্ঞানীদের লিস্ট পাওয়া যাবে শুধু যদি খোরাসানের আলেম ওলামা এবং বিজ্ঞানীদের লিস্ট বের করা হয়। এই খোরাসান নগরীতেই পৃথিবীর ইতিহাসের বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা রাহিমাহুল্লাহর জন্ম হয়েছিল। এবং এই বাইতুল হিকমার এবং তার আশেপাশের এই গবেষণাগারের পতনের পরে মিশরে আরও একটি গবেষণাগার প্রতিষ্ঠা হয়েছিল, যে গবেষণাগার দারুল উলুম নামে পরিচিত। 1400 খ্রিস্টাব্দে এই গবেষণাগার প্রতিষ্ঠা হয়েছিল, মানে প্রায় আজ থেকে 1020 বছর পূর্বে। 1020 বছর পূর্বে মিশরে দারুল উলুম নামে একটা গবেষণাগার প্রতিষ্ঠা হয়েছিল, যে গবেষণাগারটি প্রতিষ্ঠা করেছিলেন ফাতেমি খলিফা আল হাকাম বি আমরিল্লাহ। ওনার এই গবেষণাগারে 16 লক্ষেরও বেশি বই ছিল, 16 লক্ষেরও বেশি বই ছিল। এবং এই গবেষণাগারের বিখ্যাত একজন গবেষক হচ্ছেন আবু আলী আল হাসান ইবনুল হাইসাম। আবু আলী আল হাসান ইবনুল হাইসাম, যিনি পৃথিবীবাসীকে প্রথম ক্যামেরার ধারণা দিয়েছিলেন। আমরা যে ক্যামেরায় যে আমার যে এখন ভিডিও হচ্ছে, এই ভিডিও ক্যামেরার যিনি প্রথম ধারণা দিয়েছিলেন তিনি হচ্ছেন আবু আলী হাসান ইবনুল হাইসাম, যিনি দারুল উলুম বা মিশরের এই গবেষণাগারের একজন গবেষক ছিলেন। এবং শুধু গবেষণা নয়, চক্ষু চিকিৎসায় আজ পর্যন্ত যার সবচেয়ে বেশি অবদান আছে তিনি হচ্ছেন ইবনুল হাইসাম রাহিমাহুল্লাহ। আমরা যদি আমাদের এই বাগদাদ এবং এই মিশর ছেড়ে দিয়ে আমাদের স্পেনের ইতিহাস নিয়ে আলোচনা করতে চাই, তাহলে এরকম কয়েক মাস ব্যাপী সেশন করা যাবে শুধু স্পেনের মুসলমানদের বিজ্ঞান চর্চার ইতিহাস নিয়ে। শুধু যদি আমরা আজ থেকে প্রায় যদি 900 খ্রিস্টাব্দের কথা বলি, 900 খ্রিস্টাব্দ মানে আজ থেকে প্রায় 1100 বছর,
মানে 1100 বছর আগেকার কথা বলছি আমি। 1100 বছর আগে আমাদের রাজশাহী, 1100 বছর আগে আমাদের ঢাকা, 1100 বছর আগে আমাদের কলকাতা, 1100 বছর আগের লন্ডন, 1100 বছর আগের প্যারিস, 1100 বছর আগের নিউ ইয়র্ক এবং 1100 বছর আগের গ্রানাডা, 1100 বছর আগের কর্ডোভা যদি তুলনা দেওয়া হয়, তাহলে আজকের যেমন রাজশাহীর মফস্বল এবং চীনের বেইজিং, মানে চীনের বেইজিংটা হচ্ছে তৎকালীন যুগের গ্রানাডা এবং কর্ডোভা, আর রাজশাহীর মফস্বল সিটিটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি, প্যারিস, লন্ডন। যদি আজ থেকে 1000 বছর আগের তুলনা দেওয়া হয় তাহলে অনেকটা এরকম হবে। আজ থেকে 1000 বছর আগে শুধু কর্ডোভা, যেটাকে আরবিতে বলা হয় কুর্তুবা, এই কুর্তুবা নগরীতে প্রায় 32টিরও বেশি বিশ্ববিদ্যালয়, 32টিরও বেশি বিশ্ববিদ্যালয় ছিল একটা শহরে। ওই শহরে 500টিরও বেশি বিদ্যালয় ছিল, মানে প্রাথমিক স্তরের বিদ্যালয় ছিল। আল হাকাম বিন আব্দুর রহমান সানি, যিনি দ্বিতীয় আল হাকাম নামে পরিচিত, তিনি 27টি প্রাথমিক বিদ্যালয় শুধু অনাথ এবং দরিদ্র বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য চালু করেছিলেন। এই উড়োজাহাজ, যে উড়োজাহাজে আমরা এখন উড়ে যাই, এই উড়োজাহাজ ওড়ার যিনি সর্বপ্রথম স্বপ্ন দেখিয়েছিলেন তিনি আব্বাস ইবনে ফিরনাস ছিলেন। উনি সর্বপ্রথম কর্ডোভা নগরীর বিখ্যাত রাজ মসজিদের মিনার থেকে নিজের শরীরে 2 ডানা লাগিয়ে মানুষকে শিক্ষা দিয়েছিলেন যে হ্যাঁ, মানুষও উঠতে পারে। এবং উনি ওই সময় ল্যান্ডিং করতে গিয়ে, মানে অবতরণ করতে গিয়ে মাজায় আঘাত পান, এবং তিনি ওই সময় থিওরি দেন যে আমরা যদি কোনো দিন আকাশে উঠতে চাই তাহলে আকাশে ওরা ওই বস্তুর লেজ থাকতে হবে, এই জন্য সব বিমানের এখন লেজ আছে। এই লেজ থাকার থিওরি উনি দিয়েছিলেন। এবং উনি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম পানির ঘড়ি আবিষ্কার করেন। আবুল কাসেম আজ-জাহরাবি, উনি 30 খণ্ডের একটা বই লেখেন। আমি যদি বলি যে এখন আমরা যে সার্জারি করছি, মানে কাটা ছেঁড়া, হাত, পেট কাটা, বুক কাটা সহ আরও শরীরের বিভিন্ন অংশ কাটা ছেঁড়া, এই কাটা ছেঁড়ার গবেষণার 90% যে ব্যক্তির বইয়ের উপর নির্ভরশীল সেটি হচ্ছেন আবুল কাসেম আজ-জাহরাবির 30 খণ্ডের উপর সার্জারির উপর লেখা উনি যে বই লিখে গিয়েছিলেন সেই বই। এবং আমি যদি বলি কুর্তুবা বা কর্ডোভার পাশের নগরী গ্রানাডা, এই গ্রানাডার সর্ববৃহৎ লাইব্রেরিতে 6 লক্ষ বই ছিল। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, যেই 6 লক্ষ বইয়ের লাইব্রেরির যিনি মালিক ছিলেন তিনি একজন শাসক, একজন খলিফা, মানে একজন খলিফার ব্যক্তিগত আন্ডারে 6 লক্ষ বই। আর আমাদের এখনকার মুসলিম শাসকদের ব্যক্তিগত আন্ডারে হচ্ছে কি, মার্সিডিজ, মেব্যাক, BMW, বুরুজ আল খলিফা, তারপরে হচ্ছে কোথাও কোনো প্রমোদতরী, কোথাও কোনো বিলাসী বিল্ডিং। আর তৎকালীন যুগের খলিফাদের প্রিয় বস্তু বা প্রিয় জায়গা ছিল লাইব্রেরি, নিজস্ব লাইব্রেরি। শুধু তাই নয়, জামে ইসবেলিয়া, মানে ইসবেলিয়া নগরীর কেন্দ্রীয় জামে ইসবেলিয়া তথা ইসবেলিয়া নগরীর, মানে ইসবেলিয়া হচ্ছে স্পেনের, মানে বর্তমান স্পেন। তোমরা এখানে আরেকটু কথা বলি, তোমরা স্পেনকে চেনো কার নামে? মেসির নামে। তোমরা স্পেনকে চেনো রিয়াল মাদ্রিদের নামে। তোমরা স্পেনকে চেনো বার্সেলোনার নামে। তোমাদেরকে যদি আমি বলি কর্ডোভা, আমি যদি বলি কুর্তুবা, বা আমি যদি বলি গ্রানাডা বা গার্নাতা, তাহলে তোমরা চিনতে পারবা না। যদি বলি মেসির দেশ, তাহলে তোমরা চিনতে পারো। যেই দেশ থেকে মেসিকে কিনে নিয়ে এসে কোটি ডলার দিয়ে আমরা খেলাচ্ছি, তাদের পেছনে হাজার হাজার কোটি ডলার ইনভেস্ট করছি, ওই দেশ, ওই মাটি, ওই অঞ্চল, ওই এলাকা, ওই দেশের গাছপালা, ওই দেশের ভূমি সব ছিল মুসলিম বিজ্ঞানী এবং মুসলিম ঐতিহাসিকদের চলাফেরা করার জায়গা। এবং পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, সবচেয়ে বড় গবেষণাগার, সবচেয়ে বড় জ্ঞান চর্চার নগরীগুলোর 2টা নগরী হচ্ছে এই স্পেনে ছিল, একটা হচ্ছে কর্ডোভা এবং হচ্ছে একটা গ্রানাতা। পুরো স্পেন জুড়ে, পুরো স্পেনের অঞ্চল জুড়ে মুসলমানদের মাঝে জ্ঞান চর্চা ছিল। তার একটা অঞ্চল হচ্ছে ইসবেলিয়া, স্পেনের একটা নগরী হচ্ছে ইসবেলিয়া। এই ইসবেলিয়ার কেন্দ্রীয় মসজিদ জামে ইসবেলিয়াতে হাদিস এবং তাফসিরের দার্স দিতেন আবু বকর ইবনুল আরাবি। গণিত এবং ফারায়েজের দার্স দিতেন আবু বকর আহমদ জুজাই জামে বালান্সিয়াতে। বালান্সিয়া একটা শহরের নাম। জামে মার্সিয়া তথা মার্সিয়া নগরীর মসজিদে হাদিস, ফিকহ এবং আরবি সাহিত্যের দার্স দিতেন আব্দুর রহমান ইবনে আবদুল্লাহ আল আজাদি। জামে মালাগা, যেটা আরবিতে মালাকা নামে পরিচিত, এই জামে মালাগায় উলুমুল লুগা এবং ফারায়েজ পড়াতেন মোহাম্মদ বিন আহমদ আল গাসানি। এবং জামে গার্নাতার কোলে
পৃথিবীর জামে গারনাতা মানে গ্রানাডার কেন্দ্রীয় মসজিদের পার্শ্বদেশে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আবুল হাজ্জাজ ইউসুফ ইবনুল আহমারের আন্ডারে। আমি যদি এই বিশ্ববিদ্যালয়গুলোর আমরা যদি নাম দেখি তাহলে আমরা একটা চমৎকার জিনিস দেখব যে নামগুলোর শুরুতে আছে যেমন জামে ইসবেলিয়া, জামে মার্সিয়া, জামে মালাগা, তারপরে হচ্ছে জামে কায়রাওয়ান, জামে আজ-জাইতুনা। জামে মানে কি? জামে মানে হচ্ছে তোমাদের মসজিদের সাইনবোর্ডে লেখা আছে জামিউ বাইতুল হামদ, মানে বাইতুল হামদ জামে মসজিদ। মানে জামে ইসবেলিয়া মানে ইসবেলিয়ার কেন্দ্রীয় মসজিদ। জামে গারনাতা মানে গ্রানাডার কেন্দ্রীয় মসজিদ। জামে আজ-জাইতুনা মানে জাইতুনার কেন্দ্রীয় মসজিদ। এই জামে এই শব্দটা থেকে এবং এই মসজিদগুলোর এই দার্সগা থেকে একটা কথা স্পষ্টভাবে ফুটে ওঠে যে মুসলমানদের জ্ঞান এবং বিজ্ঞান চর্চার মূল কেন্দ্রস্থল ছিল মসজিদ, এবং জ্ঞান এবং বিজ্ঞান চর্চার প্রাথমিক স্তর, প্রথম স্তরে ছিল দিন চর্চা। মানে আজকে আমাদের যদি বাংলাদেশের এলিট শ্রেণীর কথা বলি তাহলে বাংলাদেশের এলিট শ্রেণীর মাঝে তারা এটা মনে করে যে একজন, বা এটা বর্তমান উন্নত বিশ্বের একটা শিক্ষা হচ্ছে যে একজন মানুষ যদি দিনদার হতে চায় তাহলে কখনোই, একজন মানুষ যদি ভালো বিজ্ঞানী হতে চায় তাহলে কখনোই সে দিনদার হতে পারবে না। তুমি যাও ঢাকায় যারা নামি দামি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, নর্থ সাউথ অথবা ঢাকা ক্যান্টনমেন্ট অথবা ঢাকার নটর ডেমে যারা পড়াশোনা করে তারা দেখবা দিন থেকে একটু দূরে থাকতে পছন্দ করে। কেন? তারা মনে করে যে দিনদার ব্যক্তি কোনোদিন বিজ্ঞানী হতে পারে না, তারা দিনকে বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক মনে করে। কিন্তু আমরা যদি এইটা বলি যে বর্তমান পৃথিবী যেই বিজ্ঞানের উপর দাঁড়িয়ে আছে, বর্তমান পৃথিবী যেই উন্নতির উপর দাঁড়িয়ে আছে, বর্তমান পৃথিবীর উন্নতির যে ভিত্তি, এই ভিত্তিটা মূলত মুসলমানদের 1200 বছরের খেলাফত শাসনের উপর প্রতিষ্ঠিত, তাহলে কোনোদিন বেশি হবে না। বর্তমান পৃথিবী বিজ্ঞানের যে আসমানে পৌঁছেছে, এই আসমানের নিচে পৌঁছার যে ভিত্তি, যে মাধ্যম, এই মাধ্যমটা হচ্ছে আমাদের বাগদাদ, এই মাধ্যমটা হচ্ছে আমাদের স্পেনের গ্রানাডা, এই মাধ্যমটা হচ্ছে আমাদের স্পেনের কর্ডোভা, এই মাধ্যমটা হচ্ছে মিশরের দারুল উলুম।